ভাস্কর দাশের লেখা গল্প অচেনা বসন্ত। এই যে একটু শুনুন। আমাকে বলছেন? তো এখানে আর কে আছে? না মানে, মানে আবার কি? কেউ খুঁজলে কি বলবো? উফ মশাই! কি বলবেন? হাতির মাথা খুঁজতে গিয়েছিলাম। বলেন কি, এখানে হাতির মাথা? আপনাকে নিয়ে না আর পারা যায় না। না মানে আমি বলছিলাম কি, কি বলছিলেন কি? এখানে হাতির মাথা কোথায় পাবো? সে আপনার না জানলেও চলবে। বারে, আপনিই তো বললেন। আমি যদি বলি এখন দিন না রাত, মানবেন? যা, কি যে বলেন না। হয়েছে? আর কিছু? না, কিচ্ছু না। আপনি আসবেন কি? যেতেই হবে? আরে আসুন না, কথা আছে। একটু পরেই তো ডাক পড়বে। সে আমি ম্যানেজ করে নেব। বলছেন? বলছি। ছাদে একা একা ঘুরে বেড়াতে মন্দ লাগছিল না দিব্যর। নানা রকমের ফুলের সম্ভার সেখানে। সদ্য ফোটা বোগেনভেলিয়া ফুল দুটো বেশ মনে ধরেছে দিব্যর। আরো আছে আশেপাশে চন্দ্রমল্লিকা, ডালিয়া, জিনিয়া, এমনকি 2-4 রকমের গোলাপ ফুলও রয়েছে। দেখতে ভালো, কিন্তু মুশকিলটা হলো ওতে আবার কাঁটা থাকে। তাই ওদিকে খুব একটা মনোযোগ না দিয়ে বাকি ফুলগুলোর দিকে ক্যামেরা তাক করে দিব্য। আন্দাজে বোঝে এনাদের যত্ন আত্তে কম হয় না এ বাড়িতে। দূরের রেল স্টেশনটা চোখে পড়ছে। মধ্যম গ্রাম, ব্যস্ত সমস্ত দিনে মানুষের আনাগোনা। একের পর এক ট্রেন আসছে যাচ্ছে। যথারীতি নিজের খেয়ালে হারায় দিব্য। এই যে সমান্তরাল দুটো রেল লাইন, ওরা কখনো মিলে যায়, আবার কখনো বা মাইলের পর মাইল জুড়ে ছুটে চলে পাশাপাশি। চলতেই থাকে। মানুষের জীবনও তাই। কখনো কখনো জীবনের কোনো এক ছেদবিন্দুতে গিয়ে দুটো মানুষের দেখা হয়ে যায়। কালের নিয়মে ভাগ্যের ফেরে তারা আবার কি করে যেন আলাদাও হয়ে যায়। তবে আজ আর হয়তো আলাদা হওয়ার প্রশ্নই আসে না। অন্তত কিছুক্ষণ আগে পর্যন্ত তো দিব্য সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এই যে হঠাৎ করে আহিলি ডাকলো, তাও আবার এই সময়। আর তো কিছুক্ষণ পরেই এনগেজমেন্ট। আর তারপরেই খাতায় কলমে ওদের এক হয়ে যাওয়ার কথা। হঠাৎ করে কি বা এমন হলো? কি বলতে চায় মেয়েটা এখন এই সময়? এই দেখেছেন, একদম বলতে ভুলে গিয়েছি। এই এক দোষ। ওই যে ট্রেন লাইনের কথা হচ্ছিল, সুযোগ পেলেই কেমন যেন বেলাইন হয়ে পড়ে, খেয়াল থাকে না। যাই হোক, দিব্য, বয়স 30, বাবা মায়ের বাধ্য ছেলে। বিয়ের বয়স পেরিয়েছে তা বহুকাল হলো। ওর বয়সী মেয়েরা তো বটেই, ছেলেরাও বিয়ে থা করে তাদের সন্তান সন্ততি হয়ে গেল। সেখানে দিব্য আজও ব্যাচেলর, চিরকুমার যাকে বলে আর কি। স্কুল পেরিয়ে কলেজ লাইফ গেল, তারপর নয় নয় করে চাকরি জীবনের আজ 7.5 বছর প্রায়। সবার হিল্লে হয়ে গেল, আর হিল্লে হয় না তার। যদিও তাতে আমাদের দিব্যবাবুর বিশেষ হেলদোল কিছু নেই। সে আছে তার মতন। অফিসের কাজ আর শখের নেশা বলতে ফটোগ্রাফি। এই নেশাটা তার বরাবরই ছিল। নেহাত পকেট মানি জমিয়ে পয়সার অভাবে ডিএসএলআর বস্তুটি কেনা হয়নি এতদিন। আর বাবাকে বলার সাহস তো দিব্যবাবুর নেই। তাছাড়া কলকাতায় থাকতে সেরকম ঘুরতেও বের হতো না তো কোথাও। বন্ধু বান্ধব না থাকলে যা হয় আর কি। তবে সে সমস্যা মিটছে এখন। ভাগ্যক্রমে অনসাইটটা হয়ে গেল। তারপর তো একটু সেভিংস হতে এতদিনে শখ মেটাতে বড় সাধ করে কিনেও নিয়েছে যন্ত্রখানা। তাতে ছবি মন্দ ওঠে না, তবে হাত পাকাতে দেরি আছে। তাও চেষ্টা চলছে। সে দিব্যবাবুর কোনো বিষয় চেষ্টার কোনো খামতি নেই বললেই চলে। এই তো এতদিনের চেষ্টায় অনসাইটটা হলো। যদিও অফিসের বাকি আর সকলেই তাকে প্রভূত সাহায্য করেছিল, সেই বিষয়ে তার কৃতজ্ঞতা জানানোরও কোনো কসুর রাখেনি দিব্য। সেসবই ঠিক আছে, সমস্যাটা অন্য জায়গায়। যেখানে বাড়ি থেকে শুরু করে অফিসের সব লোকই ফেল মেরে বসে আছে। দিব্যবাবুর বিয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে হয়রান সকলে। কেন? কারণ কি? ওই যে বললাম, চেষ্টা। আর সবকিছু নিয়ে হাল না ছাড়লেও দিব্য বেচারা সেই যে চাকরি করতে গিয়ে এই প্রেম বিয়ে এইসব ব্যাপারে এমন ঘা খেলো যে সেই থেকে হতোদ্যম হয়ে পড়ে রয়েছে। অফিসে অতীনদা বলে একটি দাদা আছে। অনেকবার বলেও দিব্যবাবুকে বোঝানো যায়নি। ওরে যা হয়েছে হয়েছে,
বয়স তো হলো, এবার বিয়েটা কর, এখনো সময় আছে। এরপর তো যন্ত্রপাতিতে সব জং ধরে যাবে। তখন যতই চেষ্টা করো, কোডের আউটপুট আর আসবে না। কথাখানা বুঝতে সময় লেগেছিল দিব্যর। যা অতীনদা, তুমি যে কি বলো না। লজ্জায় সরে গিয়েছিল দিব্য। বলে বলে লোকজন হাল্লা হয়ে গেল। কিন্তু ওই যে হদ্দ ব্যাচেলার বলে না, দিব্য হলো তাই। কলেজে থাকতে হালকা ক্রাশ, চাকরিতে জয়েন করে প্রথম ভালো লাগা এবং ব্যথা পাওয়া, ব্যাস গল্প ওখানেই শেষ। তারপরের বছরগুলো ওই যে দুটো সমান্তরাল রেল লাইনের গল্প বলে শুরু করেছিলাম, তারা এখনো ছেদ বিন্দু পায়নি। একের পর এক স্টেশন, থুড়ি বছর চলে গিয়েছে। দিব্যবাবুর রেলগাড়ি এখনো তার প্রান্তিক স্টেশনে পৌঁছানোর অপেক্ষায়। শেষমেশ খোঁজ পাওয়া গেল সেই জায়গার। নাম মধ্যমগ্রাম, ছেদবিন্দু আহেলি। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের দৌলতে দিব্যর জীবনের লাল বাতি জ্বলল বলে। কিন্তু তার আগে আহেলি ডাকে কেন? কারণটা এখনো অজানা, তবে ডাকছে যখন যেতে তো হবেই। দিব্যরা এসেছে অনেকক্ষণ। আহেলি রেডি হতে সময় লেগে গেল। কাজ শেষ করে আবার কলকাতায় ফিরতে হবে। কালকেই রাত্রে আবার টেক্সাস ইউনাইটেড স্টেটসের ফ্লাইট। গোছগাছ করাও বাকি রয়েছে একটু। দিব্য যদিও প্রস্তুত ছিল না। সবে তো মাসখানেক আগে আলাপ হলো, কিন্তু অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বাড়ি থেকে আর দেরি করতে চাইল না। বিয়েটা না হোক, অন্তত এনগেজমেন্টটা সারা হয়ে থাক। বিয়েটা না হয় হবে পরের বছর। তো সেই এনগেজমেন্ট উপলক্ষেই আজ দিব্যর মধ্যমগ্রাম আসা। এর আগে বছর দুয়েক আগে একবার আসা হয়েছিল বটে, সে এক ব্যাংকের পরীক্ষা দিতে। সেবারে দিব্য ট্রেনে এসেছিল। এবারে আর ট্রেন না, কলকাতা থেকে ওরা এসেছে সড়ক পথে। ধকল তো খানিকটা হয়েছে বটে। নামেই এনগেজমেন্ট, যা এলাহি আয়োজন হয়েছে, নির্দ্বিধায় ছোটখাটো বিয়ে বাড়ি বলা চলে। দিব্য এত কিছু চায়নি। এমনি ভিড়ভাট্টা বড় একটা পোষায় না তার। তার উপর এত জার্নি করে এসেও ক্লান্ত লাগছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আহেলির কোনো এক ভাই তাকে এই ছাদে এনে ফেলল। সে ছেলের অবশ্য দোষ নেই। দিব্য অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে উসখুস করছিল। সে বোধহয় ভেবেছে সিগারেট খাওয়া তাল করছে দিব্য। কিন্তু এত লোকজনের মাঝে তো আর সিগারেট খাওয়া যায় না। দিব্য গেলে তারও এই ফাঁকে একদান সুকটান হয়ে যায়। সেই আশায় সে দিব্যকে নিয়ে ছাদে এলো। কিন্তু দিব্য যে তার আশায় এভাবে জল ঢালবে কে জানতো। সিগারেটটা সে দিব্যর কাছ থেকেই এক্সপেক্ট করেছিল। দিব্যর কাছে নেই বুঝতে পেরে অফারও করেছিল। কিন্তু দিব্য না করে দেওয়ায় ছেলেটা কেমন যেন অবাক বিস্ময়ে আপাদমস্তক মেপে নেয় দিব্যকে। কে জানে, মঙ্গল গ্রহের জীব ভেবে বসলো হয়তো। তাতে দিব্যর বিশেষ কিছু ভাবান্তর হলো বলে তো মনে হয় না। শুধু যাওয়ার সময় সে ছেলে বলে গেল, দিদির হয়ে গেলে খবর দিচ্ছি। তো আহিলিকে সেই হয়তো খবরটা দিয়ে থাকবে। না হলে দিব্য যে ছাদে রয়েছে সেটা আহিলির জানার কথা না। অগত্যা ডাকছে যখন যেতে তো হবেই। ছাদের লাগোয়া ছোট একটা চিলেকোঠা ঘর রয়েছে। সে ঘরখানা আহিলির একেবারে নিজস্ব। গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো দিব্য। অজানা এক ভয় গ্রাস করছে। মেয়েটা অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো করছে। দিব্য আর শোনার সময় হয় না। আর তাছাড়া সে কথা শুনে দিব্য কি বা করবে। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ছবি দেখে পছন্দ হওয়ার পরে বাবা মা এসে দেখে গেলেন। তারপর তো দিব্য বেশ কয়েকবার স্কাইপ চ্যাটে কথা বলে মত দেয়। অসংলগ্নতাও কিছু দেখেনি দিব্য। তবুও আজকালকার দিনে সামনে থেকে একাধবার না দেখলে কিছু কনফার্ম করা মুশকিল। সেই মতন ঠিক ছিল এনগেজমেন্ট ফাইনাল করার একটু আগে ফিরবে দিব্য। কিন্তু শেষ মুহূর্তে ভিসার গন্ডগোলে আর আগে আসা হয়নি। আসার পরে যদিও বাইরে দু একদিন দেখা করেছে তারা। তখনই আহিলি বলে, একটা কথা বলার আছে। কিন্তু এ কথা ও কথায় সে আর দিব্য শোনা হয়ে ওঠেনি। তবে কি আজ এই শেষ মুহূর্তে সেই কথা বলে এনগেজমেন্ট ভন্ডুল করার প্ল্যান করলো আহেলি? দিব্যকে কি তার কোনো কারণে পছন্দ হয়নি? কে জানে। নানান রকম প্রশ্ন, নানান রকম সম্ভাবনা ভিড় করে আসে দিব্যর মাথায়। চিলেকোঠা ঘরটা ছাদের এক কোণে। সামনে বেশ অনেকটা ফাঁকা বলে একটা খেলার মাঠ দেখা যায়। দক্ষিণ খোলা একটা জানালা আছে ঘরে। আহেলির মুখে সেই জানালার গল্প অনেকবার শুনেছে দিব্য।
এ ঘরখানা আহেলির সব থেকে পছন্দের জায়গা। এখানে তাকে বিরক্ত করার কেউ নেই। নিজের মতন করে সুন্দর সময় কাটিয়ে দেয় আহেলি এখানে। ছুটির দিনগুলোতে অলস দুপুরগুলো কেটে যায় তার আনমনে। দিব্য ঘরে পা দিয়েই বুঝলো এ ঘর আহেলির একান্ত নিজস্ব। ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র সবই আহেলির। স্কুল কলেজের পুরনো যত বই খাতা, নানান রকম গল্পের বই, টুকটাক সাজার জিনিস, সমস্ত কিছুতেই আহেলির স্পর্শ লেগে রয়েছে। তবে এসব কিছু ছাপিয়েও দিব্য চোখ পড়ে দেওয়ালে ছবিগুলোতে। আহেলির বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ে তোলা ছবির পাশে পাশে আরো বেশ কিছু ছবি রয়েছে। ছবি না বলে সেগুলোকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বলাই ভালো। আহেলির হাতে আঁকা ছবি সেসব। মায়ের মুখে শুনেছিল দিব্য আহেলির এই গুণটার কথা। আজ তার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। সব দেখে শুনে দিব্যর মনে হয় মা বাড়িয়ে তো কিছু বলেনি, বরং কমই বলেছে। দিব্যর ফেসবুক প্রোফাইলে আছে আহেলি। বিয়ের কথাবার্তা শুরু হতে দিব্য খুঁটিয়ে দেখেছিল আহেলির ছবিগুলো। ভয় ছিল খানিক। এখন তো ছবিতে কত রকমের কত কিছু কারিকুরি করা যায়। হয়কে নয় বানানোটা কোনো ব্যাপারই নয়। তবে আহিলিকে যেদিন সামনাসামনি প্রথম দেখেছিল দিব্য, সেদিনই বুঝে গিয়েছিল যে ভয়টা নেহাতই অমূলক ছিল। আহেলি ছবিতে যা, বাস্তবেও তাই। না, আহেলিকে হয়তো তথাকথিত সুন্দরীদের দলে ফেলা যায় না, কিন্তু তার সারা মুখে কেমন যেন এক সারল্য খেলে বেড়ায়। সে মুখ দেখলে বোঝা যায় এ মেয়ে ছলনা জানে না। ফেসবুকের কোনো ছবিতে সে ছলনার লেশমাত্রও নেই। সে আধুনিকা, কিন্তু উগ্র আধুনিকতাবাদের কোনো চিহ্ন বহন করে না। সব থেকে যেটা মনে ধরেছিল দিব্যর, আহেলির দু চোখ জুড়ে কেমন এক মায়া রয়েছে। সে মায়ায় জড়িয়ে পড়ে দিব্য। আর আহেলির প্রাণ খোলা হাসি। ফোনে যখন কথা বলতো আহেলি খিলখিল করে হাসতো। সে হাসি মুখের ছবি দেখেছে দিব্য। যত দেখেছে মুগ্ধ হয়েছে। মনে মনে কখন যেন ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। জীবনে আগে কখনো কোনো মেয়েকে ভালোবাসেনি দিব্য, ভালোবাসা পায়ওনি। আহেলির সাথে না মিশলে দিব্য হয়তো জানতেও পারতো না কোনো মেয়ে তার সাথেও ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারে। প্রথম প্রথম একটু কুণ্ঠাবোধ তো হতো ঠিকই, তারপর আস্তে আস্তে সরগর হয়ে গেল। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে ফোনে কথা বলতে বলতে আহেলির প্রাণ খোলা হাসির শব্দ কখন যেন সব ক্লান্তি দূর হয়ে যেত নিমেষেই। কখনো মনেই হয়নি যে ওই হাসিতে কোনো ছলনা থাকতে পারে। তবে আজ কেন ছলনার আশ্রয় নিতে চলেছে আহেলি? কিভাবে কথা শুরু করবে বুঝতে পারে না দিব্য। ততক্ষণে আহেলির দিকে চোখ পড়েছে তার। যতই হবু বউ হোক না কেন, একটা মেয়ের দিকে ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা যায় নাকি? অস্বস্তি বোধ হয়। তবু খেয়াল করে দেখে দিব্য আহেলি আজ একটা কলমকারী শাড়ি পরেছে, বাটিক প্রিন্টের। নামখানা দিব্য জানা ছিল না। আহেলিকে জিজ্ঞেস করেছিল কোনো এক সময়। এই প্রিন্টটা আহেলির খুব প্রিয়। টুকটাক অকেশন থাকলে এটাই পছন্দ করে আহেলি। সাথে প্রসাধন খুবই সামান্য, তবে চোখের কাজলটা পরতে ভোলেনি। মেয়েরা চোখে কাজল পরলে এমনিতেই ভালো লাগে। আর এ মেয়ের চোখের মায়া কাজলে তো দিব্য পাহাড়কে এমনিতেই বসে আছে। আজও ব্যতিক্রম নয় তার। হালকা প্রসাধন আর চোখের মায়া কাজলে দিব্যবাবু কুপোকাত। ক্ষণিকের জন্য হলেও সমস্ত ভয় সংশয় উবে যায় দিব্যর মন থেকে। ঘরে ঢুকতে না ঢুকতে জানলাটা খুলে দেয় আহেলি। শীতের শেষ বেলায় হালকা হালকা দক্ষিণে হাওয়া বইছে, ঝাপটা মারছে এসে বারবার। একরাশ মেঘের মতন ঘন কালো চুলের দু চার গাছে উড়ে এসে পড়ছে আহেলির চোখে মুখে। দিব্যর খুব ইচ্ছে হয় নিজের হাতে অবাধ্য সেই সমস্ত চুলগুলোকে সরিয়ে দেয়। পর মুহূর্তেই নিজেকে সংযত করে দিব্য। আহেলি এখনো তাকে কিছু বলেনি। যদি এই শেষ লগ্নে এসে সব ভেস্তে যায়। আহেলির প্রসাধন তো খুবই সামান্য। এত সামান্য সাজতে তো এত সময় লাগার কথা নয়। তবে কি আজকের এই বিশেষ দিনে আহেলি কোথাও বের হয়েছিল? তাহলে এতদিন ধরে এত অপেক্ষার পরে তার জীবনে কেউ আসতে চলেছে, সে সম্ভাবনাটাও কি ওই রাস্তার ওপারে পড়ে থাকা ঝরা পাতার মতন ঝরে যাবে অচিরেই? তাহলে যেটা বলছিলাম, বলুন, রান্না বান্না কিছু জানেন? মানে 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 কি করছেন?
না, আসলে আসলে কি বলুন? বলবো? জানতেই তো চাইছি। জানি, আবার জানিও না। মানে জানেন না, তাই তো? ওই আর কি। ওই আর কি বলে কিছু হয় না। হয় না? না, না। অন সাইটে তো থাকতেন। তা ছিলাম বছরখানেক। খেতেন কি? সে তো দাদা বৌদি ছিল। ও, তাই বলুন। হ্যাঁ, মানে দাদার অফিস তো কাছেই ছিল। তারপর তো দাদা বললে, যে কদিন আছি এখানেই থাকিস। ওহো, ওনারা ফিরবেন নাকি? হ্যাঁ, বৌদির অফিস আছে যে। তো আপনিও থেকে গেলেন বলুন। কি করব? সেই তো, কি আর করবেন? হুম, আপনাকে দেখেই আমার বোঝা উচিত ছিল। কি? এক নম্বরের কুঁড়ের বাদশা আপনি। এরকম বলছেন? যা সত্যি তাই বলছি। সেই। তো কি করতেন কি বাড়িতে? কেন, অফিসের কাজ? আর আর কি করব? কেন, দাদা বৌদিকে হেল্প করতেন না? ওই টুকটাক। টুকটাক মানে? রান্না করেছেন কখনো? না, বৌদিই করতো। খুব ভালো রান্না করে। আহারে, সোনার টুকরো ছেলে আমার। মানে? বৌদি রান্না করতেন আর উনি খেতেন। এরকম ভাবে বলবেন না। তো আর কি বলবো? আপনাকে আমার যা ইচ্ছে করছে না। কি? ঝাঁটা পেটা করতে ইচ্ছে করছে। আপনি বেশ ইয়ার্কি করেন। ইয়ার্কি না, সত্যি। সত্যি? সত্যি মারবেন আমাকে? 100 বার। বিয়ের পরেও নিশ্চয়ই একই থাকবেন। না না, হেল্প করব। ঘন্টা হেল্প করবেন, জানা আছে আমার। না না, সত্যি হেল্প করব। করলেই ভালো। না হলে? না হলে কি? আধ পেটা খেয়ে থাকবেন, বলে দিলাম। সে কি, কেন? আমি কিন্তু আপনার বৌদির মতন অত ভালো রান্না পারি না। সে ঠিক আছে, ম্যানেজ করে নেব। ম্যানেজ না করতে পারলে আপনারই লস। হুম। আচ্ছা, ওনাদের একটা ছোট বেবি আছে না? কাদের? আপনার দাদা বৌদির। হ্যাঁ, বেশ মিষ্টি। কথা বলার সময় ওর গলা পেতাম। হ্যাঁ, ওই ঘরে আসতো মাঝে সাঝে। কথা শুনতো আপনার। না না, মাঝে মাঝেই দাবড়ে দিত। আপনাকে না দাবড়ানি দেওয়াই উচিত। কেন? আবার কি করলাম? আয়নায় চেহারাটা দেখেছেন কখনো? হ্যাঁ। কি দেখলেন? হাতি না মানুষ? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হচ্ছে বুঝি? হচ্ছেই তো। জিম টিম যান? না, সময় হয় না। অফিসের কাজ। তাহলে অফিস নিয়ে পড়ে থাকলেই তো হয়। বিয়ে করব না বলছেন? কি করবেন বিয়েটা করে? সত্যি বলছি, খুব ভালোবাসবো। হয়ে গেল। আর বাকি কাজগুলো? সেসবও করব। ঘন্টা করবেন আপনি? না না, পাক্কা করব। এই মশাই, আপনি জানতো? মানে? মানে আপনাকে আমি বিয়ে করব না। সে কি? কেন? আমার বয়ফ্রেন্ড আছে। ঘরের মধ্যে বিনা মেঘে বজ্রপাত হলো যেন। এই আশঙ্কাটা দিব্য অনেক আগেই করেছিল। শেষমেশ সেটাই সত্যি হলো। বিয়ের আগে তার হাতে বিশেষ সময় ছিল না। বাড়ি ফেরার পর থেকে বাইরে যা দেখা হয়েছে, 2-4 বার। আহেলি কিছু বলতে চেয়েছিল, দিব্য পাত্তা দেয়নি। তাহলে এই কথাটা বলবে বলে আহিলি সুযোগ খুঁজছিল। শেষমেশ এই ছিল দিব্যর কপালে। দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে শেষে আহিলি সত্যি কথাটা বলল এইভাবে। আগে যখন কথা বলতো আহিলিকে কোনো কালেই খুব একটা মুখচোরা বা লাজুক বলে মনে হয়নি দিব্যর। যা বলতো সব পরিষ্কার স্পষ্ট করেই বলতো। আজও তাই। আহিলের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কেমন যেন অসহায় বোধ করে দিব্য। কি বলবে সে? কি বলা উচিত তার? আটকাবে আহিলিকে? কিন্তু কেন? কোন অধিকারে আটকাবে সে আহিলিকে? দিব্যর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। কথা সরে না মুখে। কি হলো? বিশ্বাস হলো না? না না, সেরকম কিছু না। তাহলে? আপনি যখন বলছেন তাই হবে। সেই তো, আমি যখন বলছি। হুম। দাঁড়ান, আপনাকে ছবি দেখাই। না না, ঠিক আছে। দাঁড়ান না। ছবিখানা নিয়ে এলো আহিলি। দেখে বোঝা যাচ্ছে সদ্য তোলা। খুব সম্ভবত বুক ফেয়ারের ছবি। আহিলির হাতে বইয়ের ব্যাগ।
সে নিজেই বলল কলেজে পড়ানোর কাজে বেশ কিছু রেফারেন্স বই দরকার হয়, সেগুলোই রয়েছে, আর সাথে কিছু গল্পের বই। ছেলেটার হাতেও একটা বইয়ের প্যাকেট। ছবিতে যথেষ্টই ঘনিষ্ঠ ওরা দুজনে। এরকম কোনো ছবি তো দিব্য আহেলের ফেসবুক প্রোফাইলে দেখেনি। কে জানে, প্রাইভেসি চেঞ্জ করে রেখেছিল মনে হয়। আহেলের কোনো দোষ নেই, সে তো বলতে চেয়েছিল, দিব্যই শোনেনি। এখন আর মাথা গরম করে কোনো মানে হয় না। তবু দিব্য মুখ ফুটে বলে একবার, আগে বলতে পারতেন। বলতেই তো চেয়েছিলাম, আপনি শোনেননি। অকাট্য যুক্তি। দোষ তো দিব্যরই, সেই শোনেনি। কিন্তু এখন উপায়? নিচে বাবা মা আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় রয়েছে। কি বলবে তাদের দিব্য? বিয়েটা সে করতেই চায়নি। না হলে তার অফিসের একটি মেয়ের জন্য সবাই অনেক করে তাকে বলেছিল। দেবদত্ত বলে তার ঠিক পাশের কিউবিকলে যে দাদাটা বসে, সে নিজে কথা বলবে বলেছিল। দিব্যই আটকে ছিল। সেম অফিস, সেম প্রজেক্ট, সেম ফ্লোর, একদম পাশাপাশি বসে কাজ করা। ভালো দেখায় না। এখন এই অবস্থায় কি করে সে বিয়েটা ভেঙে দেবে? আহেলির উপরে কোনো দোষ তো সে দিতে পারবে না। একমাত্র উপায় নিজেই আবারও সেই পুরনো অবস্থানে ফিরে যাওয়া। কিছু একটা তো করতে হবে। কেমন যেন একটা কান্না পেয়ে যায় দিব্যর। এত কষ্ট করে যাও বা একটা মেয়ে পাওয়া গিয়েছিল, সেও গেল। ফিরতে উদ্যত হলো দিব্য। কি হলো, কোথায় যাচ্ছেন? নিচে। তারপর? ম্যানেজ করে নেব। কিভাবে? সে আপনাকে ভাবতে হবে না। পারবেন? হয়তো। আমাকে কিছু বলবেন না? না। কি বলবো? বারে, এই যে আপনাকে ঠকালাম। না, আপনার কোনো দোষ নেই। বলছেন? হুম। দিব্যর মুখে আর কথা সরে না। কান্নায় গলা বুজে আসছে। আর বেশি কিছু বলতে গেলে হয়তো কেঁদেই ফেলবে এবারে। ওরে এবারে ছাড়, কেঁদে ফেলবে বেচারা। গলাটা চেনা লাগলো দিব্যর। এ কি, অতীনদা, তুমি এখানে? চূড়ান্ত চমকেছে দিব্য। হ্যাঁ রে হতভাগা, মানেটা কি? এটা আমার মামার বাড়ি রে। কি বলছো? ওই যে দেখছিস, হ্যাঁ, আহেলি, আমার মামাতো বোন। ওহো, তুমি জানতে? জেনেছি, তবে বেশি দিন আগে না। বলনি কেন? বললে আজকের মজাটা হতো না। মানে তুমি জানতে আহেলির বয়ফ্রেন্ড আছে? ধুর পাগল, জন্ম থেকে ওকে দেখছি। নেই বলছো? না রে বাবা। তাহলে ওই যে ছবি দেখালো, মজা করছিল? হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। ওদিকে আহেলি মুখ লুকিয়ে ফিকফিক করে হাসছে। ন্যাকা ষষ্ঠী। সত্যি, অতীনদা যা বলেছিল একদম তাই। এই পিসকে মানুষ করতে সময় লাগবে। ঠিক মতন ঝগড়াটা পর্যন্ত করতে জানে না। নেহাত পিসতুতো দাদাকে এনগেজমেন্টের খবরটা সে আগেই দিয়েছিল। আর তারপরই অবাক হয়েছিল আহেলি। পৃথিবীটা সত্যিই খুব ছোট। না হলে যার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, সেই ছেলে নিজের পিসতুতো দাদার কলিগ বের হয়। আহেলির অনুমান মিথ্যে না হলে খুব সম্ভবত দিব্য সে কথা জানতো না। যদিও অতীনদার বিয়ের সময় আহেলির বেশ কিছু ছবি তোলা হয়েছিল, খেয়াল করেনি। কি হয়তো ঠিক করে চিনতে পারেনি। আর তখন তো আহেলি অনেক ছোটও ছিল, স্কুলে পড়তো। তাছাড়া এরকম একটা যোগাযোগ যে হতে পারে, তাই বা কে ভেবে থাকবে। কিন্তু কিছু ঘটনা তো হয়, কথা থাকে না, হয়ে যায়। আর ভাগ্যিস হলো। তাই তো দিব্য সম্পর্কে আগে ভাগে সব খবর জানা হয়ে গিয়েছিল আহেলির। তারপর দাদা বোনে মিলে ছোট্ট একটা ফোন দিয়েটে এহেন পরিকল্পনা, যার সার্থক রূপায়ণ করে চলেছিল আহেলি এতক্ষণ ধরে। ওহো, আর ছবিটা কলেজেরই কোনো এক বন্ধুর সাথে তুলেছিল আহেলি। এই অল্প সময়ের মধ্যেই এর চেয়ে ভালো অস্ত্র আর কিই বা হতে পারে, তাই। আর তারই মোক্ষম প্রয়োগে কিছুক্ষণ আগেই আর একটু হলে দিব্যকে কাঁদিয়ে ছেড়েছিল আহেলি। শোন, তোদের দুজনকে নিচে খুঁজছে, তাই ডাকতে এলাম। অতীনদা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আহেলি তখনও ফিকফিক করে হাসছে। এটা কি হলো? সরি, একটু মজা করলাম। ঠিক হলো না। কি করব বলুন? দাদার প্ল্যান। দাদা মানে? অতীনদা, আপনার সিনিয়র কলিগ। ওহো, অতীনদাই যত নষ্টের গোড়া তাহলে।
তবে আপনাকে কিন্তু খুব স্নেহ করে। এই তো তার নমুনা দেখলাম। যতই হোক, আগে আমার দাদা হয় যে, সেই। তবে ওই যে বললাম। কি বললেন? বিয়ের আগে রান্না শেখাটা মাস্ট। হুম। যা হবে হাফ হাফ। আর জিমে যাবেন? বেশ, যাব। না গেলে কিন্তু বিয়ে ভেঙে দেব। বেশ তো, দেবেন না হয়। কি খুশি? বারে, আপনিই তো বললেন। তারপর আপনি কি করবেন? কি আর করব? নিশ্চয়ই কাঁদতে বসবেন। এই রে, না না। আর কোনো দাবি? আমাকে পড়াশোনা করতে দেবেন। দেব। চাকরি পেলে করতে দেবেন। করবেন। আপনার ইচ্ছে। আমি কিন্তু ওই বিদেশে যাব না। কেন? ইচ্ছে নেই? আমারও আর ইচ্ছে নেই। তবে আজ থেকে আর লড়াইটা আপনার একার নয়। তাহলে? আমাদের দুজনের। বেশ। আপনি একা রোজগার করলে হবে না। হবে না বলছেন? না না, সেটা বলছি না। আমিও রোজগার করব। বললাম তো, আপনার ইচ্ছা। ইচ্ছে নয়, স্বপ্ন। কিসের স্বপ্ন? সুন্দর একটা সংসার করার। আর একসাথে লড়াই করব, কাঁধে কাঁধ মিলিয়ে। বেশ, তাই হবে। বলছেন তো? বলছি। পরে কথার খেলাপ হবে না তো? না, কথা দিলাম। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আহেলির। দিব্যর কাছ থেকে এই কথা কটা আদায় না করে নিলেও চলতো। দিব্যর বাবা মা যেদিন দেখতে এসেছিলেন, এই ব্যাপারে ওনারাও কোনো রকম আপত্তি করেননি, বরং উৎসাহ দিয়েছিলেন। আহেলির আঁকা ছবিগুলোরও অনেক প্রশংসা করেছিলেন। সেখানে বাকি আজ যারা তাকে দেখতে এসেছিল, তারা তো শুধুমাত্র ঘরের বউ হয়েই থাকার কথা বলে গেল। এমনকি আহেলির শিল্পী সত্তাকেও কোনো রকম ধর্তব্যের মধ্যে আনেনি তারা। সেখানে দিব্যর পরিবারকে প্রথম থেকেই একটু অন্যরকম মনে হয়েছিল আহেলির। যতই হোক, প্রেম করে বিয়ে হলে সে একরকম, দেখে শুনে বিয়ে হলে পরিবারের একটা বড় ভূমিকা থেকেই যায়। সেই পরিবারের ছেলে হয়ে দিব্য যে খারাপ হবে না, তাও অনুমান করা যায়। তারপর তো অতীন্দার কাছ থেকে বাকি ইনফরমেশন পেয়েই গিয়েছিল আহেলি। বাকি ছিল শুধু একটু বাজিয়ে দেখা। সেটাও আজ হয়ে গেল। আর ভয় কিসের? চলুন, অনেক দেরি হয়ে গেল। হুম। কেমন ভয় পাইয়ে দিয়েছিলাম? সে আর বলতে। আচ্ছা, আপনাকে তুমি বলতে পারি? যা ইচ্ছে। আপনি আগে শুরু করুন। না, আপনি। ধুর মশাই, করুন না। এই, দেখে দেখে। নতুন শাড়ির ভাঁজে আরেকটু হলেই পা আটকে সিঁড়িতে পড়েছিল আহেলি। দিব্য ওকে ধরে নিল। আজ আর কোনো কুণ্ঠাবোধ বা অস্বস্তি নয়। এ নারী তো আজ আর কোনো অচেনা অজানা নয়। জীবনে প্রথমবার দিব্য কাউকে স্পর্শ করল। একটা অন্যরকম অনুভূতি। বন্ধুত্বর স্তর পেরিয়ে আজ তার নিজের কেউ একজন, যার সাথে হয়তো সে ইচ্ছে মতন যখন খুশি ঝগড়া করতে পারবে। তার সারাক্ষণের সঙ্গী হলো কেউ একজন অবশেষে। অতীন্দা ঠিকই বলে, পৃথিবীর সব মেয়েরাই ভালো হয় না, আবার খারাপও হয় না। আহেলিও তাই, ভালোই মন্দই মেশানো, রক্ত মাংসে গড়া একটা মেয়ে, যার হয়তো অনেক অপরিপূর্ণতা আছে। সে তো তার নিজেরও আছে। আজ দুজনে দুজনকে পরিপূর্ণ করার সময় হয়ে এলো। পারবে তো দিব্য? নিশ্চয়ই পারবে। না হলে আহেলি আছে, বলল তো হেল্প করবে। দুজনে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। ততক্ষণে আহিলি নিজেকে সামলে নিয়েছে। বাইরে বিকেল হয়ে এলো প্রায়। এই সময় পানিহাটির ওদিকে গঙ্গার পাড় থেকে থিরি থিরি একটা হাওয়া দেয়। দক্ষিণে হাওয়া, মন্দ লাগে না। আর এই বসন্তের বাতাসে কেমন যেন একটা ম্যাজিক খেলা করে বেড়ায়। না হলে দুদিন আগেও যে মানুষটাকে আহিলি ভালোভাবে চিনত না, জানতো না, তার প্রতি একটা কেমন যেন টান অনুভব করে আজ। দিব্যর ওই বোকাশোকা কথাবার্তায় কেমন যেন অসহায়তা বোধ করে আহিলি। সে জানে, সেই অসহায়তা হয়তো একমাত্র সেই দূর করতে পারবে। দিব্যর ওই ভীত সন্ত্রস্ত চাহনির মাঝে এক টুকরো আশ্রয় খোঁজে আহেলি। সে আশ্রয় হয়তো দিব্যই দিতে পারে তাকে। কি আছে, সবাই যে পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। ওটুকু হয়তো আহেলি পারবে। আর কে বলেছে বিয়ের পরে প্রেম হয় না? হয়তো, চেষ্টা করলেই হয়। পারবে না তারা? নিশ্চয়ই পারবে। আর দিব্য, সে তখন আহিলির মায়া কাজলে হারিয়েছে নিজেকে। কোনো রকমে আহিলিকে সিঁড়িতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে হতবাক হয়ে চেয়ে রয়েছে আহিলির দিকে। ফেসবুকে দেখা আহিলির থেকে
আজ এই মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছে যেন। বাইরে বিকেল শেষ হতে চলল প্রায়। এই সময় অদ্ভুত এক কোণে দেখা আলো খেলা করে বেড়ায় আকাশে। এই কোণে দেখা আলোয় আহেলির ওই কাজল কালো দু চোখে ডুব দেয় দিব্য। তলিয়ে যেতে থাকে কোনো এক অন্তহীন অতল গভীরতায়। গুনগুন করে বলে ওঠে দিব্য, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ও বাবা, আপনি আবার কবিতাও বলেন? বলি। আর কি কি করেন শুনি? জানতে পারবে ধীরে ধীরে। বলো না। এখন না, পরে। না, এখনই। বলছি তো পরে। কিছু সম্পর্কে শুরুটা ঠিক থাকে না, হয়ে যায়। না, প্ল্যান মাফিক নয়, কোনো রকম রূপকথাও নয়। হয়তো কিছুটা সত্যি, কিছুটা কল্পনা, কিছুটা গল্প, সবটা মিলে যায় শেষে। দুটো সমান্তরাল রেল লাইনের মতন, ওরাও কোথাও না কোথাও তো মিলবে। সেই অপেক্ষাতেই ছুটে চলা। সময় থেমে থাকার নয়, জীবনের গল্পও না। তবে দিব্যবাবুর গল্প কথা এখানেই শেষ। লাল বাতি জ্বলে গেল শেষমেশ। ছাদের এক প্রান্তে তখন সদ্য ফোটা বোগেনভেলিয়া ফুল দুটিতে দোলা লেগেছে। কে জানে, ওরাও কি তবে প্রেমে পড়ল? বসন্তের বাতাসে অদ্ভুত এক ভালোবাসার ম্যাজিক কাজ করে যে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।